ডিয়ার লিসেনার্স, আপনাদেরকে প্রেত পাঁচালী চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে জানাচ্ছি ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য থাকছে দুটি নতুন কম্পো স্টোরি, যা প্রেত পাঁচালী চ্যানেলের আগের কোনো এপিসোডে প্রকাশ করা হয়নি। আশা করি সবাই শেষ পর্যন্ত শুনবেন, আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সামনে আবারও ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার এক বড় ভাই তার খালামণির কাছ থেকে সংগ্রহ করেছেন। ভাইয়ের সাথে আমার পরিচয় ভালো থাকার ফলে মাঝে মধ্যেই তার বাসায় আসা যাওয়া হয়। ভাইয়ের সাথে একটা ভালো সুসম্পর্কের সুবাদে আমার পরিচয় হয় তার খালামণির সাথে। শুরুতেই বলে রাখি, ভাইয়ের খালামণি ও তার পরিবারের নাম প্রকাশে আপত্তি থাকায় এই ঘটনাটি আমি যতগুলো নাম ব্যবহার করব তার সবই ছদ্মনাম। ভাইয়ের খালামণির নাম আয়েশা, আমরা তাকে আয়েশা আন্টি নামেই ডাকি। ঘটনাটি আয়েশা আন্টির পুরো পরিবারের সাথে ঘটলেও তার 3 মেয়ে বিশেষভাবে প্রভাবিত। তার বড় মেয়ের নাম ত্রিনা, মেজ মেয়ের নাম মাইশা এবং ছোট মেয়ে রিসা। সরাসরি তাদের সাথে আমার দেখা না হলেও আয়েশা আন্টির সাথে প্রায় দেখা হতো। এই তো কিছুদিন আগে আমার সেই বড় ভাইয়ের বাসায় তার জন্মদিন উপলক্ষে দাওয়াত পাই। সেখানে গিয়ে আবার দেখা হয় আয়েশা আন্টির সাথে। আন্টির সাথে দেখা হলে তিনি আমাকে বলেন আমি যেন খাবার খেয়েই চলে না যাই, তার নাকি আমার সাথে কিছু কথা আছে। এই বলে তিনি আমাকে অপেক্ষা করতে বললেন। বাড়ির পুরুষদের আর অতিথিদের খাওয়ার পালা শেষ হলে বাড়ির মহিলারা খেতে বসেন। প্রায় 20 মিনিট পর আন্টি খাওয়া শেষ করে আমার কাছে এসে বললেন, দেখো বাবা সাবিত, তোমার সাথে আমার কিছু কথা আছে। যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার ঘটনাটি শুনতে পারো। ঘটনা শুনে যদি লেখার মতো মনে হয় তুমি তবে সেটা শেয়ার করতে পারো, কেননা জোরাজোরি নেই বাবা, কিন্তু নামগুলো উল্লেখ করবে না। আন্টির কথা শুনে আমার মনে খুব শক্তি সঞ্চার হয়, কারণ ঘটনা কালেক্ট করা এমনি অনেক কষ্টসাধ্য ব্যাপার। আর যখন ঘটনা নিজে থেকে আমার কাছে চলে এসেছে তখন সেটা ছেড়ে দেওয়ার মতো বোকা আমি নই। তাই আমি নিজের সকল মনোযোগ একত্রিত করে আন্টির কাছ থেকে ঘটনা শোনার পর তা শক্তি কেন্দ্রভূত করি। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য আজকে একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। আজকের এই ঘটনাটি হতে চলেছে একটি স্পেশাল কম্বো স্টোরি। যাই হোক, এবার ঘটনায় আসা যাক। লিসেনারদের কাছে বিনীত অনুরোধ জানাই যেন ঘটনার ভেতরে থাকা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। আর তাই আয়েশা আন্টির ভাষাতেই আমরা আপনাদের কাছে ঘটনাটি তুলে ধরতে চাই। আমার নাম আয়েশা, পেশায় আমি একজন গৃহিণী। আমার হাজব্যান্ড একটি রেপুটেড কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আমার ঘটনাটি আসলে আমার 3 মেয়েকে কেন্দ্র করে। আল্লাহর অশেষ রহমতে আমার 3টি কন্যা সন্তান আছে। আমার বড় মেয়ের নাম ত্রিনা, মেজ মেয়ের নাম মাইশা আর ছোট মেয়ের নাম রিসা। তাদের মধ্যে বয়সের ব্যবধান খুব একটি বেশি নয়। আমার বড় মেয়ে তার ছোট 2 বোনকে খুবই স্নেহ করে। আসলে তারা 3জন বোন কম, বন্ধু বেশি। তাদের এই মিল মহব্বত দেখে আমার প্রাণ যেন জুড়িয়ে যায়। এখনও আমার 3 মেয়ে একত্রিত হলে আমার বড় মেয়ে নিজেই রান্না করে 2 মেয়েকে নিজ হাতে খাইয়ে দেয়। আমার অনুপস্থিতিতে সে যেন তাদের মা। আমি ভাবতাম এরা একে অপরকে ছেড়ে থাকবে কিভাবে, কেননা বড় মেয়ে হলে তাদের তো বিয়ে দিতে হবে। যাই হোক, কয়েক বছর আগের ঘটনা। আমি আমার 2 মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে চাই। বড় মেয়ে পরীক্ষা থাকায় তার বাবার সাথে সে বাসায় ছিল। আমার হাজব্যান্ড যথেষ্ট ব্যস্ত মানুষ, পরিবারকে সময় দেওয়ার মতো তার কাছে সময় ছিল না বললেই চলে। আমি নিয়মিত আমার মেয়েকে ফোন করে তার পড়াশোনার অবস্থা জানতে চাইতাম। 4-5 দিন গ্রামের বাড়িতে কাটিয়ে নিজের বাসায় ফিরে আসি। সময়টা তখন আনুমানিক সন্ধ্যা 7টা থেকে 7:30 হবে। চাবি দিয়ে মেইন গেট খুলেই ভিতরে গিয়ে দেখি বাড়িতে কোনো আলো নেই। এই দেখে আমি ভাবি হয়তো আমার বড় মেয়ে তার বাবার সাথে বাইরে গিয়েছে। আমি মনে মনে ভাবি বাইরে গেলে তো আমার হাজব্যান্ড আমাকে ফোন করে জানাতো, কি জানি ভুলে গিয়েছে হয়তো। এটা ভেবেই আমি ঘরের লাইট জ্বালাতে দেখি আমার বড় মেয়ে ডাইনিং টেবিলের উপরে পা তুলে চেয়ারে বসে আছে।
আমি রীতিমতো অবাক হয়ে যাই এই অবস্থা দেখে। এমন অবস্থায় আমি তাকে কখনো দেখিনি। আমি তাকে ধমক দিয়ে বলি, কিরে, বাসায় কয়দিন ছিলাম না আর সব আদব কায়দা ভুলে গেছিস? বেয়াদবের মতো এভাবে বসে আছিস কেন? আর লাইট জ্বালাসনি কেন? আমার কথায় আমার মেয়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। সে তার মতো চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে গেল। তার পেছন পেছন আমার বাকি 2 মেয়েও চলে গেল। বাড়ির অবস্থা দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, কেননা সব কিছু ছিল অগোছালো আর এলোমেলো। বাড়িতে প্রাপ্তবয়স্ক 3 জন মেয়ে থাকার পরেও যদি এমন অবস্থা হয়, তাহলে সেটা মেনে নিতে যে কাউরই কষ্ট হবে। আমি ঘরে ফিরে ফ্রেশ হয়ে গোছাগুছি শুরু করে দিই। এদিকে রাতের রান্নাও করতে হবে। এই ভেবে আমি আমার মেয়েদের ডেকে বলি, তারা যা খেতে চায় তা যেন নিয়ে সব কিছু রান্নাঘরে রেডি করে, যেন আমার রান্না করতে সুবিধা হয়। আমার ডাক শুনে মেজো মেয়ে মাইশা রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর আমার বড় মেয়ের রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলে আমি দৌড়ে গিয়ে দেখি আমার ছোট মেয়ের রিসা তার বড় বোন তৃণার কানের থাকা দুলগুলো কামড় দিয়ে সজোরে টেনে ধরে আছে, আর তারই ব্যথায় তৃণা চিৎকার করছে। এসব দেখে আমার রাগ প্রচণ্ড চরমে পৌঁছে যায়। আমি রিসাকে চড় মেরে জিজ্ঞেস করি, এই আচরণের কারণ কি? রিসা আমাকে কোনো উত্তর না দিয়ে তৃণার দিকে তাকিয়ে বলে, কেন এসেছিস মহান হতে? গুরুজি তোকে কেন যে মেরে ফেলেনি, ভালোই করেছে, এবার আমাদের হাতে তোর মরণ হবে। এই বলে রিসা তার মেজবোন মাইশার দিকে তাকিয়ে ফিক করে হাসতে থাকে। মাইশাকেও দেখলাম মাথা ঝুঁকিয়ে হেসেই চলেছে। তৃণাকে দেখলাম চোখ বড় করে রাগে একবার রিসা একবার মাইশার দিকে তাকিয়ে আছে। আমি রিসা আর মাইশাকে তৃণার রুম থেকে বের করে নিয়ে আসছিলাম, তখনই তৃণা বলে ওঠে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ওস্তাদের ওই পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি আমি। কোরবানি দিতে হলে দেব, তবুও তোদের ভয় পাবো না। এই কথা শুনে রিসা ও মাইশা গজগজ করে তাদের রুমে চলে যায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না, এ কী অবস্থা, কি হচ্ছে? এদিকে তৃণার জন্য বিয়ে দেখা হচ্ছিল। এই সব সমস্যা আমি আমার পরিবারে অ্যাফোর্ড করার মতো অবস্থায় ছিলাম না। আমি রিসার রুমে এসে তাকে জিজ্ঞাসা করি ঠিক কেন সে এইভাবে বড় বোনের কানের দুল ধরে টানছিল, কিন্তু তখন সে কিছু বলল না, আর কেমন যেন ব্যাপারটা একটু এড়িয়ে গেল। শুধু সে বলল সে তার আপুর কাছে যাবে না। সেদিন আমার হাজবেন্ড ফিরে এলে আমি তাকে সব কিছু জানাই। আমি তার কাছ থেকে কোনো সিরিয়াসনেস আশা করিনি। যথারীতি আমার কথা শুনে সে উড়িয়ে দিল। এরপরের দিন আমি লক্ষ্য করি আমার বড় মেয়ের সাথে বাকি 2 মেয়ের কোনো কথাই বলছে না। আমার বড় মেয়ে ছোট বোনদের নিজের কাছে রাখছে না। এসব দেখে আমি খুবই অবাক হতে থাকি। কিছুদিন আগে যাদের মধ্যে ছিল এত মিল, আজ তারাই হঠাৎ কেমন যেন একা একা হয়ে গেল, তা আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। আস্তে আস্তে অবস্থা আরও খারাপ হতে থাকে। আমার কোনো মেয়েই একজন আরেকজনকে সহ্য করতে পারছিল না। প্রতিদিনই কিছু না কিছু ঘটে চলেছে। সারাদিন ঝগড়া করে মাঝে মাঝে সেটা মারামারির পর্যায়ে চলে যেত। আমি একা কিছুতেই তাদের সামলাতে পারছিলাম না। তাদের মধ্যে ফুটে কেমন যেন হিংসার সঞ্চার হতে থাকলো। বড় মেয়েকে কোনো জামা কিনে দিলে ছোট মেয়ে তা ছিঁড়ে ফেলতো, আর ছোট মেয়েকে কিছু কিনে দিলে মেজো মেয়ে তা ফেলতো নষ্ট করে। খাবার টেবিলে বসেও তারা ঝগড়া করত। এমনও হয়েছে আমার বড় মেয়ে খাবার ভর্তি প্লেট ছুঁড়ে ফেলেছে তার বোনদের দিকে। অন্যদিকে আমার মেজো মেয়ে মাইশা তার আপুকে বাথরুমে আটকে রেখে বাথরুমের দরজা বন্ধ করে চলে গেছে। সারাদিন তার দেখা না পেয়ে তার রুমের সামনে গিয়ে দেখি বাইরে থেকে লক করা। রুমে ঢুকে দেখি বাথরুমের দরজা বাইরে থেকে লক করে দিয়েছে। দরজা খুলে দেখি তৃণা অজ্ঞান হয়ে বাথরুমের ফ্লোরে পড়ে আছে। পেছন ফিরে মাইশা ডাকতে যাবে, তখনই দেখি মাইশা পেছনেই আমার দাঁড়ানো। বোনের অবস্থা দেখে সে দিব্যি হেসে চলেছে। আমি একাই তাকে বিছানায় নিয়ে যাই। তার জ্ঞান ফিরে এলে তাকে জিজ্ঞাসা করি কে তাকে আটকে রেখেছিল, কিন্তু সে কিছুই বোঝে না। ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল যেন তারা ভেতরে ভেতরে একে অপরকে যেন ক্ষতি করতে চাইছে, কিন্তু কাউকে সেটা বুঝতে দিচ্ছে না। আর কোনো অঘটন ঘটার আগেই আমি আমার হাজব্যান্ডকে সব জানাই। আমার হাজব্যান্ড তাদের নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান। সেখানে গিয়ে আমি বোকা বনে যাই, কেন সেখানে তাদের ব্যবহার ছিল পুরোটাই উল্টো। তারা এমনভাবে কথা বলছিল যেন একজন একজনকে খুব ভালোবাসে। আমার হাজব্যান্ড সারাদিন বাসায় থাকে না, আর সে আমার কথা বিশ্বাস করে তাদের ডাক্তারের কাছে নিয়ে এসেছে, কিন্তু আমি নিজেই আমার হাজব্যান্ডের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলাম। তাও আমার নিজের মেয়েদের জন্য খুব খারাপ লাগছিল।
বাসায় এসে আমার হাজব্যান্ড আমার সাথে প্রচণ্ড রাগারাগি করছিল এই বিষয় নিয়ে। আমার হাজব্যান্ডের সামনে আমার 3 মেয়ে এমনই ব্যবহার করে যেন তাদের মধ্যে কোনো সমস্যাই নেই। এবার আমি সম্পূর্ণ একা হয়ে যাই। আমার হাজব্যান্ড আমাকে কিছুতেই বোঝাতে পারছিল না যে এগুলো সবই আমার মনের ভুল, কেননা সে আমার কথা বিশ্বাসই করবে না। আমার মেয়েদের এমন অবস্থা মানতেও পারছিল না। সারাদিন ঝগড়া মারামারি আমার আর সহ্য হচ্ছিল না। এজন্য আমার বড় মেয়ের বিয়ের জন্য ছেলে দেখতে থাকা হয়, কিন্তু কোনো লাভ হচ্ছিল না, কেননা কোনো কারণেই সেই বিয়ের কথা আর এগোতো না বেশি দূর। আর যেগুলো একটু এগোতো সেগুলোর মধ্যে সমস্যা কী ছিল চিন্তা করো না, আস্তে আস্তে জানতে পারবে। অনেকের কাছে এই সমস্যা আমি শেয়ার করি, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই আমাকে একটা কমন পরামর্শ দিয়েছিল, আর সেটি হলো হুজুর দেখানো। আমি এই বিষয়টি নিয়ে অনেক ভাবি। একসময় সিদ্ধান্ত নেই ভালো একজন হুজুরের তদবির গ্রহণ করব। এই বিষয়ে হাজব্যান্ডকে কিছু জানাই না আর, কেননা কোনো লাভ হবে না। আর তাই নিজেই খোঁজ নিয়ে এক হুজুরের সন্ধান পাই। হুজুরকে বাসায় নিয়ে আসার জন্য অনুরোধ করায় তিনি কিছুদিন পর বাসায় আসে। বাসায় ঢুকে তার মুখ যেন কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কী কারণ তার মুখের রং মলিন হয়ে গেছিল সেদিন তা জিজ্ঞেস করা হয়ে ওঠেনি, কারণ আমি খুব খারাপ কিছুর জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। হুজুরকে ড্রয়িং রুমে বসতে দিয়ে তার জন্য চা নিয়ে আসতে চাই। মেয়েরা যে যার রুমেই ছিল, তাদেরকেও কিছু জানতে দেইনি। আমি হুজুরকে চা দিলে হুজুর খেতে খেতে আমাকে জিজ্ঞেস করেন সমস্যাটা কোথায়, আসলে কি হয়েছে আর কবে থেকে হয়েছে। হুজুরের কথা শুনে আমি 3 মেয়েকে ড্রয়িং রুমে ডাকি। আমার মেয়েরা চলে এলে হুজুর একে একে তাদের নাম জিজ্ঞাসা করেন আর সমস্যার কথা জানতে চান। আমি তখন হুজুরকে সবটা খুলে বলি। এবার বলি আমার বড় মেয়ের বিষয়ে সমস্যাগুলো। আমার বড় মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসলেই মাইশা আর রিসা আজব আচরণ করত। ত্রিনাকে তারা সাজতে দিত না, আর শাড়িও পরতে দিত না। তার যত মেকআপ ছিল সব পানিতে ফেলে দিত, হয়তো অন্য কোনোভাবে নষ্ট করে ফেলত। খুব কষ্ট করে মাঝে মাঝে ত্রিনাকে পাত্রপক্ষের সামনে আনা হলো। কোনো না কোনোভাবেই সে বিয়ের ব্যাপারটা মানা করে দিত। আমি বারবার আমার মেজো মেয়েকে জিজ্ঞাসা করতাম কেন সে তার ছোট বোনদের সাথে এমন আচরণ করছে। উত্তরে মেঝে মেয়ে বলতো সে নিজে বিয়ে করতে চায় তার কাজিনকে, অর্থাৎ আমার বোনের ছেলেকে। আমার ছোট মেয়ে বলতো সে তার স্বামীকে এনে না দিলে সে এ বিয়ে হতে দিবে না। এই কথাগুলো শুনে আমি খুব অবাক হতাম। আমার ছোট মেয়ের স্বামী আবার কোত্থেকে এলো? তাকে আমি প্রচুর বকাবকি করতাম এগুলো নিয়ে। মায়েশা তখন তার কাজিনকে বিয়ে করতে চাইতো, তখন আমার বড় মেয়ে ত্রিনা মায়েশার উপর গিয়ে বলতো তাকে বিয়ে করার চেয়ে মরে যা তুই, এই বিয়ে আমি হতে দিব না। আমার এই কথাগুলো শুনে হুজুর আমাকে 3 গ্লাস পানি আনতে বললেন। আমি 3 গ্লাস পানি এনে দিলে হুজুর গ্লাসের পানিতে কিছু একটা পড়ে ফু দেন, আর একটা সাদা কাগজ বের করে সেই কাগজে কিছু আয়াত লিখে একে একে আমার 3 মেয়ের সামনে ধরেন কাগজের লেখা পড়ানোর জন্য। লেখা পড়ার পর আমার 3 মেয়ে 3 গ্লাসের পানি খেলে হুজুর তাদের জিজ্ঞাসা করেন আপনারা কবে থেকে এই সমস্যার মধ্যে আছেন, আমাকে একটু খুলে বলুন। আমি কিন্তু জানি এখানে কে কে আছে, ভয় নেই, আমাকে খুলে বলুন। তারা কিছু বলতে পারবে না, বলুন আল্লাহর ওয়াস্তে। হুজুরের কথা শুনে আমার বড় মেয়ে শুরুতে তার যেসব সমস্যা ছিল সেগুলো বলতে শুরু করে। আমার 3 মেয়ের সমস্যাগুলো আমি আমার মতো শেয়ার করছি। আমার বড় মেয়ের ত্রিনার সমস্যা, 3 বোনের মাঝে সবার বড় ত্রিনা শান্ত স্বভাবের। ত্রিনার অভ্যাস ছিল রাত জেগে বই পড়া। চারদিকে গরম অতিষ্ঠ হয়ে উঠলে ব্যালকনিতে বসে প্রায় সে নিয়মিত বই পড়ত। প্রতিদিন রাতের মতো সেদিন রাতেও নিরাশ করে ব্যালকনিতে রাখা একটি চেয়ারে বসে সে পড়ায় মনোযোগ দিচ্ছিল। ব্যালকনির ওপাশ থেকে নিকষ কালো অন্ধকার জমাট বেঁধেছে। অনেক আগেই রাতের নিস্তব্ধতা ভাঙার মতো কোনো শব্দ কোথাও নেই। বাতাসের জন্য থমকে গেছে। প্রচুর গরমে অস্বস্তি নিয়েও একমনে বই পড়ে যাচ্ছিল ত্রিনা। হঠাৎ গরমের মাত্রা আরও বাড়িয়ে দিতেই যেন উদয় হলো লোডশেডিং। কারেন্ট চলে যাওয়ার পর চারদিকে আরও নিস্তব্ধ হয়ে গেল। বাতাসের লেশ মাত্র নেই বাইরে। বইটা বন্ধ করে চেয়ার থেকে উঠতে যাবে, ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস এলো ত্রিনার শরীরে। এক মুহূর্তের জন্য সব গরম ছাপিয়ে এক প্রশান্তির জগতে চলে গেল ত্রিনা। এত শান্তির ঠান্ডা বাতাস সে আগে কখনো অনুভব করেনি। তখনই তার নাকে ভেসে এলো এক সুন্দর সুগন্ধ, একটি মিষ্টি গন্ধ যেন তাকে মোহিত করে ফেলছিল। এমন সুন্দর সুবাস আগে সে কোথাও পায়নি। তারপর ত্রিনা ব্যালকনি থেকে উঠে রুমে চলে গেল। পুরো রুমে সেই ঠান্ডা বাতাস প্রবাহমান।
আর রুম জুড়ে মিষ্টি সুগন্ধ ভেসে বেড়াচ্ছিল চারিদিকে। তার মনে হতে লাগলো গন্ধটা যেন শেষ না হয়ে যায়। এসব ভাবতে ভাবতেই আবার কারেন্ট চলে আসলো। ঠিক যত দ্রুততার সাথে সেই ঠান্ডা বাতাসের গানটা এসেছিল, কারেন্ট আসার পর ঠিক ততই দ্রুত সেটা মিলিয়ে গেল। সেদিন রাতে আর পড়ায় মনোযোগ দিতে পারল না তৃণা। শরীর কেমন তার ভার হতে থাকলো। সে বই রেখে ঘুমিয়ে পড়েছিল। গভীর রাতে ঘুমের মাঝে তার মনে হতে লাগলো কেউ ফিস ফিস করে তার কানে কিছু একটা বলছে। একটা সুরে একইভাবে কিছু বলছে। সে নাকি চাইলেও সজাগ থাকতে পারছিল না, আর ভালো করে বুঝতেও পারছিল না তার কানে কে কি বলছে। ঘুমের মাঝে ফিসফিস করে তার কানে কেউ কিছু বলেই যাচ্ছিল। সেই সাথে মিষ্টি সুগন্ধটা আবারও সে টের পাচ্ছিল। এরপর পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল তার। চোখ মেলে থাকাতেই সে নিজেকে ব্যালকনির চেয়ারে আবিষ্কার করল। চারদিকে ভোরের আলো আর পাখিদের ডাক। সে অনেক অবাক হলো। তার স্পষ্ট মনে আছে সে ব্যালকনি থেকে উঠে ঘুমাতে শুয়ে গিয়েছিল। তাহলে এখানে এলো কীভাবে? সে ভাবল হয়তো ঘুমের মাঝে উঠে এসেছে। কিন্তু তার মনে পড়ল তার তো ঘুমের মাঝে হাঁটাহাঁটির কোনো সমস্যা নেই। ঠিক না, মনের মধ্যে ভুল ভেবে ব্যাপারটা উড়িয়ে দিল। কিন্তু সমস্যা হলো যখন টানা 3 দিন সে একই সমস্যার সম্মুখীন হলো। প্রতিদিন নিয়মিত করে রাতে একবার লোডশেডিং, আর পুরো রুমে ঠান্ডা বাতাসের সাথে সেই পরিচিত মিষ্টি সুগন্ধ। প্রতিদিন রাতে সেই ফিসফিস শব্দ, আর সকালে উঠে নিজেকে ব্যালকনির চেয়ারে বসা অবস্থায় আবিষ্কার করল তৃণা। এবার সে ব্যাপারটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। কি হচ্ছে তার সাথে? তার মনে হচ্ছে রাতে কেউ তাকে অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু কিছুতেই সে কথাগুলো মনে করতে পারছে না। যা শুনে সকাল হতেই সব ভুলে যায়। যদি কোনো রাতে তার প্রচণ্ড মাথা ব্যথা হয়, তবে সে মাথায় একটা ঠান্ডা বাতাস আর শান্তি অনুভব করত। এক নিমিষে যেন তার মন জুড়ে শান্তি চলে আসতো। সে নিয়মিত নামাজ আদায় করতো না। কোনোদিন নামাজ পড়তো, আবার কোনোদিন পড়তো না। এর মাঝে একদিন সে মাঝরাতে পানি খাওয়ার জন্য ওঠে। যখন সে ড্রয়িং রুমের মেঝে দিয়ে যাচ্ছিল, তখন খেয়াল করে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। ছোট্ট বাচ্চাটাকে যেন তাকে ইশারায় নামাজের কথা বোঝাচ্ছে। সে খেয়াল করলো সে পরিচিত মিষ্টি গন্ধ আবারও ভরে গেছে রুমে। সে খুশি হয়ে বাচ্চাটার দিকে যখনই এগোতে নিল, হঠাৎ মনে হলো আরে বাসায় তো কোনো বাচ্চা নেই। সাথে সাথে সামনে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই। সে অনেকটা অবাক হয়ে গেল, সাথে তার ভয়ও পেয়ে গেল। সে দৌড়ে রুমে চলে আসে। রুমে এসে সে ঘুমিয়ে যায়। ঘুমের মাঝে সে আবার সেই ছোট বাচ্চাটিকে স্বপ্নে দেখতে থাকে। স্বপ্নে সেই বাচ্চাটা তার কাছে এগিয়ে আসছে, সুন্দর করে তাকে নামাজ পড়ার জন্য বলছে। বাচ্চাটার চারপাশ থেকে সেই সুন্দর মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। সে বাচ্চাটাকে ধরতে যাবে, এমন সময় ঘুম ভেঙে যায় তার। সে খেয়াল করে বিছানায় সে শুয়ে ঘুমাচ্ছে, কিন্তু তার রুমে সেই মিষ্টি গন্ধটা আবারও রয়ে গেছে। এরপর কয়েক রাত সে একই স্বপ্ন দেখতে শুরু করে। সেই ছোট বাচ্চাটা আসে তার স্বপ্নে আর তাকে নামাজ পড়তে বলে। এভাবে কিছুদিন যাওয়ার পর তার সাথে শুরু হয় আরও কিছু অদ্ভুত ঘটনা। সন্ধ্যার পরে কোনো কাজে বাইরে বের হলে তাহলে খেয়াল করে আশেপাশে একটা ছায়ামূর্তি দেখা যায়, আর চারপাশে ভরে থাকে সেই মিষ্টি সুগন্ধ। তার সাথে থাকা কেউ সুগন্ধটা পায় না, আবার ছায়ামূর্তিটাও কেউ দেখতে পায় না। এরপর কিছুদিন সে লক্ষ্য করে একটা বড় কুকুর তার পাশে ঘুরে বেড়ায়। প্রায় 10 বছর ধরে সে এই এলাকায় বসবাস করছে, কিন্তু এমন কুকুর সে আগে কখনো দেখেনি। কুকুরটা স্বাভাবিক অন্য সব কুকুরের থেকে। এমনভাবে তার আশেপাশে থাকে যেন মনে হয় কুকুরটা তাকে গার্ড দিয়ে রেখেছে খারাপ কিছুর অনিষ্টতা থেকে। এমন সব অদ্ভুত ঘটনা চলতেই থাকে তার জীবনে। এর সঠিক কোনো ব্যাখ্যা সে করতে পারে না কখনো। এবার আসি আমার মেঝো মেয়ে মাইশার সমস্যার কথায়। আমার মেঝো মেয়ে মাইশা একটি হাস্যোজ্জ্বল আর সরল প্রকৃতির মেয়ে। বড় বোনের মতোই সবার দায়িত্ব নিজেই নিতে জানে। লেখাপড়ার চাপ সামলে পরিবারের সকলের খেয়াল রাখা আর সুযোগ পেলে বাড়ির কাজে আমাকে সাহায্য করাটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু হঠাৎ করে আমার মেয়েটা কেমন যেন বদলে যেতে থাকে। তার হাসিমাখা মুখটা দিন দিন মলিন হয়ে যাচ্ছিল। কারোর সাথে ঠিকভাবে কথা বলছিল না, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিল। মাঝে মাঝে দেখতাম মাঝরাতে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে আর বিড়বিড় করে কে যেন বলেই চলছে।
আমি পেছন থেকে ডাক দিতেই তাড়াহুড়া করে নিজের ঘরে চলে যেত। প্রথমে ভেবেছিলাম রাতে ঘুম আসছে না, তাই হয়তো হাঁটাহাঁটি করছে, কিন্তু দিন দিন তার এই আচরণগুলো আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করলো। একদিন আমি নিজেই তার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মন খারাপের কারণটা জিজ্ঞাসা করি, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পাচ্ছিলাম না। সেদিন আমি তাকে কিছুই জিজ্ঞাসা করিনি। সবার একটা পার্সোনাল স্পেসের প্রয়োজন। সে আমার সাথে মন খুলে সমস্যার কথা বলবে, আমি না হয় শুনবো। এই ভেবে 2 দিন অপেক্ষায় আমার ভাবনাটি যেন সত্যি হয়। মাইশা নিজ থেকে এসেই আমার কাছে তার ঘটনাগুলো শেয়ার করে। কারণ একজন মানুষ কিভাবে একটা ছায়ার সাথে বন্ধুত্ব করতে পারে, এই ব্যাপারটা সে বলতে শুরু করে আমার কাছে। কিন্তু বোধহয় তার কথাগুলো একটু বেশি অবিশ্বাস্য মনে হচ্ছিল আমার কাছে। আদৌ কি সম্ভব? কিন্তু মাইশার অবস্থা ঠিক ছিল এমনই। আচ্ছা, আমি না হয় তার মতো করেই ব্যাপারটা বুঝিয়ে বলি আপনাদের। মা, জানি না তুমি কিভাবে বুঝতে পেরেছ, এই কয়দিন যাবৎ আমি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু এটা সত্যি। এই কয়েকদিন আমি নিজেই অদ্ভুত কিছু সমস্যার সম্মুখীন হয়েছি এবং হচ্ছি প্রতিনিয়ত। তুমি জানো মা, 1 সপ্তাহ ধরে আমি এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাটাচ্ছি দিন দিন। জানি না তোমাকে কিভাবে বুঝিয়ে বলবো, কিন্তু আমি তোমাকে সবটা বলতে চাই। গত সপ্তাহে আমার একটা ক্লাস টেস্ট ছিল। বিধায় আগের দিন রাতে আমি পড়া শেষ করে ঘুমোতে দেরি হয়ে যায়। সময়টা যখন রাত 2টো কিংবা 2:30, কিন্তু কিছুটা ক্লান্ত ছিলাম বলেই হয়তো বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ি আমি। কিন্তু হঠাৎ রুমের মাঝে কারো হাঁটাহাঁটির শব্দে আমার ঘুম ভেঙে যায়। আধো চোখে আমি তাকিয়ে কাউকে দেখতে পাই না। চোখটা যখনই বন্ধ করি, ঠিক তখনই আবার খালি পায়ে কারো হাঁটার আওয়াজ পাই। আমি আবারও চোখ খুলে সবটা দেখার চেষ্টা করি, কিন্তু রুমের ভিতরে কাউকে দেখতে পাই না। অদ্ভুত ঘটনাগুলোর সূত্রপাত বলতে গেলে সেদিন রাত থেকেই। তারপর প্রায় প্রতি রাতেই আমি আমার রুমে অদৃশ্য কিছুর উপস্থিতি টের পেতে থাকি। পরশু রাতে এক অদ্ভুতভাবে আমার রুমের বাইরে 2টো কাক অনবরত ডেকেই চলেছে। আমি রুমে ঢুকলেই তারা ডাকতে শুরু করে। ওদিন রাতে আমি একটা কালো ছায়া আমার রুমের মেঝেতে দেখতে পেয়েছিলাম। আধা চোখে যতটা বুঝতে পারছিলাম, ছায়াটা আমাকেই ডাকছিল, কিছু একটা বলতে চাইছিল। মাঝে মাঝে আমি যখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়তাম, তখন মনে হতো আমার চারপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে, আর চারদিকে ভূমিকম্প হচ্ছে। মনে হতো আমার বিছানাটা কেউ প্রচণ্ড জোরে নাড়া দিচ্ছে। তাই কয়দিন যাবৎ রাতে ঠিকমতো ঘুমাতেও পারছি না। একদিন সন্ধ্যায় গোসল করতে গিয়ে ওয়াশরুমের ভেন্টিলেটরে বিভৎস চেহারার একজনকে দেখতে পেয়েছিলাম। চেহারাটা দেখে এতটাই ভয় পেয়েছিলাম, কিন্তু কাউকে কিছু বলতে পারিনি। মাইশার কথাগুলো শুনে আমি হতভম্বের মতো বসেছিলাম। কি বলছে সে এসব? এমনটা আবার হয় নাকি? আমি অলৌকিক ব্যাপার স্যাপার আগে থেকে বিশ্বাস করি না, কারণ আমি নিজে কখনো এসবের সম্মুখীন হইনি বা কারোর কাছ থেকে শুনিনি। তাই মাইশাকে এগুলো তার মনের ভুল বলে সান্ত্বনা দিতে শুরু করি, কিন্তু মাইশা আমার কথা মানতে নারাজ। তার দাবি সে সত্যি এগুলোর সম্মুখীন হচ্ছে এবং এটা একদমই তার মনের ভুল নয়। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে ছোট কথা কাটাকাটির এক পর্যায়ে মাইশা রাতের বেলায় একা একা ঘরের ভেতর হাঁটাহাঁটির ব্যাপারটা আমার মাথায় আসে। আমি ভেবেছিলাম সে অদ্ভুত বিষয় নিয়ে ভাবছে, বিধায় তার রুমে একা থাকতে ভয় পাচ্ছে সে। আমি তাকে মাঝরাতে এক ঘর থেকে অন্য ঘরে ঘোরাঘুরির ব্যাপারটা জিজ্ঞেস করলে সে একটু অবাক হয়ে যায়। সে নাকি এর ব্যাপারে কিছুই জানে না, বরং সে আমাকে বলে রাতে আমি ঘুমিয়ে যাওয়ার পর ফজরের আজান যখন ঘুম ভাঙে, তখন আমি নিজেকে রান্নাঘরের ময়লার ঝুড়ির সামনে আবিষ্কার করি সব সময়। এরকমটা নাকি বেশ কয়েকবার হয়েছে তার সাথে, কিন্তু এটা কিভাবে সম্ভব? ছোটবেলা থেকে তার তো কোনো স্লিপ ওয়াকিংয়ের সমস্যা নেই, তাহলে হঠাৎ করে এমন এই সমস্যা কেন দেখা দিবে? আর সে বারবার ময়লার ঝুড়ির সামনেই কিভাবে যাবে সে? আর সবচেয়ে বড় কথা, তাকে ঘোরাঘুরি করতে দেখে পিছন থেকে ডাক দিলে সে দৌড়ে চলে যেত। তাহলে কি আমি ঘুমিয়ে পড়ার পর এমনটা হতো? ব্যাপারটা আমার মাথায় হালকা টোকা দিলেও আমি তখন বিষয়গুলো বিশ্বাস করতে পারছিলাম না। তাই আবারও মাইশাকে সান্ত্বনা দিতে থাকি, কিন্তু মাইশা আমার উপর একটু অভিমান করেই রুম থেকে বেরিয়ে যায়। এই ঘটনাগুলোর বর্ণনা একটু কষ্টকর। হঠাৎ করে মাইশা বদলে যেতে থাকে, বাসার সবার সাথে কথা বলার পরিমাণও কমিয়ে দেয়, এমনকি আমার সাথেও আস্তে আস্তে কথা বলা কমিয়ে দিতে থাকে। আমি মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করলে চুপ হয়ে থাকতো।
সপ্তাহখানেক যাওয়ার পর তার শরীরের অবস্থার অবনতি দেখে আমার চোখে পড়ে। মাইশা দিন দিন শুকিয়ে যাচ্ছিল, আর তার চেহারার উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছিল দিন দিন। আমি এত সুন্দর ফর্সা মেয়েটার গায়ের রং হঠাৎ করে বদলে কেন যেতে থাকে, এটা নিয়ে খুব চিন্তা করতে থাকি আমি। দিন দিন কালো হয়ে যাচ্ছিল, আর মেজাজটাও হয়ে যাচ্ছিল খিটখিটে। আমি ভাবছিলাম সেদিন তার কথাগুলো বিশ্বাস না করায় সে হয়তো আমার উপর একটু অভিমান করে আছে। ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, তাই তাকে ডেকে আদর করতে চেয়েছিলাম, কিন্তু তার রুমে গিয়ে যা দেখি তা ছিল গা শিওরে ওঠার মতো। সেদিন আমি যা দেখেছি তা একটু পর বলছি, তার আগে একটু অদ্ভুত বিষয় শেয়ার করি। মাইশার সাথে এই সমস্যা চলাকালীন আমার বড় মেয়ে তৃণার তখনও সমস্যা শুরু হয়নি। ঝামেলার শুরু হয় তৃণার এঙ্গেজমেন্টের দিন। ওই দিন বাড়িতে অনেক মেহমান আর আত্মীয় স্বজন এসেছিল, বরপক্ষের লোকেরা ছিলেন। আমি আমার হাজব্যান্ডের সাথে রান্নার দিকটা সামলাচ্ছিলাম, আর আমি আওয়াজটা ভালোভাবে বুঝতে পেরেছিলাম ওটা আমার মেজো মেয়ের আওয়াজ। আমি দৌড়ে তৃণার রুমে গিয়ে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মেজো মেয়ে মাইশা আর ছোট মেয়ে রিসা প্রচণ্ড ক্ষিপ্ত অবস্থায়, আর তারা তৃণার উপর হাত উঠাচ্ছে, তার মেকআপ নষ্ট করে দিচ্ছে, আর তার চুল টেনে ছেড়ে ফেলার মতো ব্যবস্থা করছে। দৃশ্য দেখে আমার মাথায় যেন আর কিছু আসছিল না। কি করব ভেবে পাচ্ছিলাম না, কারণ তিন বোনের এত মিল, তারা তিনজনই একে অপরকে অসম্ভব ভালোবাসে। সেখানে তারা নিজেরাই একজন আরেকজনকে সাজিয়ে দিবে, অর্থাৎ একজন আরেকজনের দায়িত্ব পালন করবে, অথচ তার বদলে এমন দৃশ্য মেনে নেওয়া খুবই অস্বাভাবিক। দেখলাম সবাই দৌড়ে তাদের থামাতে যাচ্ছে, কিন্তু মাইশা আর রিসা কিছুতেই শুনছে না, আর বারবার বিয়েটা ভেঙে দিতে চাইছে। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব, কি করা উচিত আমার। এমন সময় একটা কাণ্ড দেখে তৃণার বিয়েটাই ভেঙে যায়। আমি কেমন যেন দিশেহারা হয়ে যাচ্ছিলাম। এইসব কিছুর মাঝে এরপরের ঘটনাগুলো না হয় সবার শেষে বলবো। তার আগে আমি সেদিন মাইশার রুমে গিয়ে যে দৃশ্য দেখে শিওরে উঠেছিলাম সেই দৃশ্যটার কথা বলি। তখন ছিল সন্ধ্যাবেলা। আমি মাইশার রুমের দিকে যাচ্ছিলাম এবং তার সাথে কিছুক্ষণ কথা বলবো, তার মনের অবস্থা ভালো যেন হয়, বা মনের অবস্থা জেনে যেন মনটাকে হালকা করতে পারি, সেই জন্যই তার ঘরে যাওয়া। কিন্তু রুমের সামনে যেতেই মনে হলো মাইশা খুব হেসে হেসে কারোর সাথে কথা বলছে। ব্যাপারটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, কারণ যে মেয়ে আমাদের সবার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, যার হাস্যোজ্জ্বল চেহারা মুহূর্তে মলিন হয়ে গিয়েছে, সে হঠাৎ হেসে হেসে কার সাথে এত কথা বলছে। বিষয়টা দেখতে দরজা অল্প একটু খুলেই দেখি মাইশা পেছনে ঘুরে তার রুমের মেঝেতে উবু হয়ে বসে আছে, আর সামনের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। আমি মাইশার দৃষ্টি অনুসরণ করেই সামনে তাকাতেই আমার পুরো শরীর কাঁপুনি দিয়ে ওঠে। আমি দেখলাম একটা বিশাল আকৃতির কালো ছায়া মাইশার পাশে বসে আছে। দেখে জোরে একটা চিৎকার দিতেই আমার চারদিকে কেমন যেন অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। চোখ খুলতেই দেখি আমি মাইশার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর মাইশা আমার সামনে একটা রাগান্বিত দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকি, তুই ঠিক আছিস তো মা? তোর পাশে ওটা কে ছিল? কার সাথে তুই এত কথা বলছিলি? আমি প্রায় অনেকটা সময় ধরে মাইশাকে ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করতে থাকি, কিন্তু মাইশা আমার সাথে একটা কথাও বলে না। আমি যখন ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে যাই, মাইশার কাছে যাচ্ছিলাম সবটা জানতে, ঠিক তখনই মাইশা পেছন থেকে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, বন্ধু ছিল, বন্ধু। ওই দিনের ঘটনার পর আমার একজন হুজুরের সাথে যোগাযোগ করি, কিন্তু এর মাঝে আরও একটা ঝামেলার সৃষ্টি হয়। মাইশা হঠাৎ করেই জেদ ধরে বসে আমার সেই রিলেটিভের ছেলেকে বিয়ে করার জন্য। ওই ছেলে যার ব্যাপারে আমার এলাকার মানুষের কাছ থেকে বাজে কিছু তথ্য পেয়েছি। এত সব কিছু জানার পরেও মাইশার এমন আচরণ মোটেও কাম্য ছিল না আমাদের কাছে, কিন্তু কোনোভাবেই এই বিয়ে নিয়ে বারণ শুনতে সে রাজি হলো না। এক পর্যায়ে আমি আর তার বাবা মিলে অন্য জায়গায় তার বিয়ের কথা ঠিক করতে থাকি। একদিন আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাই তাদের, কিন্তু মাইশাকে এই ব্যাপারটা আগে থেকে জানানো হয়নি। তবু কিভাবে যেন মাইশা এই ব্যাপারটি জেনে ফেলল এবং মেহমানদের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই রিলেটিভের ছেলেকেই বিয়ে করবে বলে জানিয়ে দেয়, আর ওই দিন থেকে মাইশা সম্পূর্ণ বদলে যায়। প্রচণ্ড রকমের খিটখিটে মেজাজের হয়ে যায় দিন দিন, আর কারণে অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। সব কিছু যেন মুহূর্তের মধ্যেই বদলে যেতে থাকে আমাদের পরিবারে। সবশেষে আমাদের ছোট মেয়ে রিসার সমস্যার কথা বলি। আমার সবচেয়ে ছোট মেয়ে রিসা জীবনেও স্বাভাবিকতা ছিল,
কিন্তু সময়ের সাথে সাথে তার স্বাভাবিক জীবনটা নির্মম একটা পরিণতির দিকে এগিয়ে যেতে থাকে। রিসার বয়স যখন 20-এর মতো, ঠিক তখনই শুরু হলো তার জীবনের অস্বাভাবিকতা। একদিন রাতে প্রতিদিনের মতোই ঠিকভাবেই ঘুমাতে গেল রিসা। সেদিন রাতে হঠাৎ স্বপ্নে দেখল একজন মানুষ তার সাথে অদ্ভুতভাবে কথা বলছে, তাকে আদর করছে, নানান আদেশ উপদেশ দিচ্ছে, যা বাস্তব জীবনে মানুষের কাছে অসম্ভব মনে হয়। স্বপ্নে সেই মানুষটি রিসাকে বলছিল সে যেন তার বড় বোন তৃণার বিয়ে ভেঙে দেয়। তার কথায় এমন একটা আদেশের সুর ছিল যেন রিসার উপর অদৃশ্য কোনো শক্তির প্রভাব ফেলেছে। সে স্বপ্নে দেখল একটা অন্ধকার ঘরে সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো জল করছে। সেই চোখের দৃষ্টিতে যেন রিসা পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিল। সে বলছিল, তোর বোনের বিয়ে হলে তোর সবাই বিপদে পড়বি, তুই যদি আমার কথা মানিস আমি তোকে রক্ষা করব। রিসার মনে হচ্ছিল সে যেন নিজের ইচ্ছা নয়, বরং অন্য কারো নির্দেশে চলছে। সকালে ঘুম ভেঙে রিসা নিজেকে অস্বাভাবিকভাবে ক্লান্ত মনে করল। তার মাথায় এই স্বপ্নের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল সব সময়। সে ভাবল এটা হয়তো কেবল একটা দুঃস্বপ্ন, কিন্তু পরপর 3 দিন একই স্বপ্ন দেখার পর তার মনে সন্দেহ জাগতে শুরু করলো। প্রতিদিন রাতেই সে অদ্ভুত মানুষটি তার স্বপ্নে আসতে থাকে আর তৃণার বিয়ে ভাঙার জন্য তাকে উৎসাহিত করত। রিসা লক্ষ্য করল সে যতই স্বপ্নের কথা বলতে চায় ততই তার মনের মধ্যে একটা অস্থিরতা বাড়তে থাকে। একদিন সন্ধ্যায় রিসা তার রুমে একা বসেছিল। হঠাৎ করে তার মনে হলো ঘরের কোণে কেউ যেন দাঁড়িয়ে আছে। সে তাকিয়ে দেখল কিন্তু কেউ নেই, কিন্তু তার নাকে সেই পরিচিত মিষ্টি সুগন্ধ ভেসে আসছিল, যেটা তার বড় বোন তৃণা উল্লেখ করেছিল। সুগন্ধটা এতই তীব্র ছিল রিসার মনে হলো কেউ যেন তার কাছে এসে দাঁড়িয়ে আছে। সে ভয়ে ভয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিল, কিন্তু নিজে কিছুই দেখতে পেল না। তবুও তার মনের ভেতর একটা অদ্ভুত ভয় কাজ করছিল। এরপর থেকে রিসা আচরণে পরিবর্তন দেখা দিল। সে তার বড় বোন তৃণার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, এমনকি মাইশার সাথেও তার সম্পর্ক তিক্ত হয়ে উঠল। তারা 3 বোন যারা একসময় একে অপরের বন্ধুর মতো ছিল, তারা এখন একে অপরকে ঝগড়া আর অশান্তি ছাড়া কিছুই ছিল না। রিসা মাঝে মধ্যে এমন কথা বলতো যা শুনে আয়েশা আন্টির মনে হয়েছিল তার মেয়ে আর আগের মতো নেই। একদিন রিসা তার মাকে বলল, মা, তৃণা আপু বিয়ে করতে দিলে আমাদের সবার উপর একটা বিপদ আসবে। আমি জানি ওই বিয়ে হওয়া উচিত নয়। আয়েশা আন্টি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুই এসব কি বলছিস? তোকে এসব কে বলেছে? রিসা কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল। এই ঘটনাগুলোর মাঝে আয়েশা আন্টি হুজুরের সাথে যোগাযোগ অব্যাহত রাখলেন। হুজুর বাড়িতে এসে আরও কিছু তদবির করলেন। তিনি আয়েশা আন্টিকে বললেন, এই সমস্যা সাধারণ নয়, তোমার মেয়েদের উপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। হুজুর 3টি তাবিজ তৈরি করে দিলেন এবং বললেন, এগুলো তোমরা 3 মেয়ের গলায় পরিয়ে দাও আর প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে বলো, কোরআন তেলাওয়াত করতে বলো। আয়েশা আন্টি হুজুরের কথা মতো তাবিজগুলো মেয়েদের গলায় পরিয়ে দিলেন, কিন্তু তৃণা, মাইশা এবং রিসা আচরণে তেমন কোনো পরিবর্তন দেখা দিল না। এক রাতে আয়েশা আন্টি ঘুমের মধ্যেই একটি অদ্ভুত শব্দ শুনতে পেলেন। শব্দটা আসছিল তৃণার রুম থেকেই। তিনি দৌড়ে গিয়ে দেখলেন তৃণার বিছানায় নেই। ব্যালকনির দিকে তাকাতেই তিনি শিওরে উঠলেন। তৃণা ব্যালকনির রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে, সে যেন ঝাঁপ দিতে যাচ্ছে। আয়েশা আন্টি চিৎকার করে তৃণাকে ডাকলেন, তৃণা, কি করছিস তুই? তৃণা ধীরে ধীরে পিছনে তাকালো, আর তার চোখে সেই একান্ত জ্বলন্ত দৃষ্টি। সে বলল, মা আমাকে ডাকছে, আমি যেতে চাই। আয়েশা আন্টি তাড়াতাড়ি তৃণাকে ধরে ঘরে নিয়ে এলেন। তৃণার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল আর মুখ হয়ে গিয়েছিল পুরোটাই ফ্যাকাশে। পরদিন সকালে হুজুরকে ডেকে আনা হলো। হুজুর এসে তৃণার সাথে কথা বললেন। তৃণা বলল, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হয় কেউ আমাকে ডাকছে। আমি রাতে ঘুমোতে পারি না। সে মিষ্টি গন্ধ আর ফিসফিস শব্দ আমাকে পাগল করে দিচ্ছে। হুজুর গম্ভীর মুখে বললেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়, তোমাদের বাড়িতে একটা অশুভ শক্তি কাজ করছে। এটা হয়তো কোনো জিনের প্রভাব। তিনি আয়েশা আন্টিকে বললেন, তোমার মেয়েদের মধ্যে যে বন্ধুত্ব ছিল সেটা ফিরিয়ে আনতে হবে। এই শক্তি তাদের মধ্যেই বিভেদ সৃষ্টি করেছে। হুজুরের পরামর্শে আয়েশা আন্টি 3 মেয়েকে একসাথে বসিয়ে কথা বলতে শুরু করলেন। তিনি তাদের মনে করিয়ে দিলেন কিভাবে তারা একসময় একে অপরের জন্য সব কিছু করত। তৃণা, মাইশা এবং রিসা প্রথমে চুপ থাকলেও ধীরে ধীরে তাদের মধ্যে
কথা শুরু হলো। তারা একে অপরের সাথে তাদের অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করতে শুরু করলো। ট্রিনা বলল, সে যে ছায়ামূর্তি আর কুকুর দেখে তা তাকে রক্ষা করার জন্যই আসে বলে মনে হয় তার। মাইশা বলল, তার বন্ধু বলে দাবি করা ছায়াটি তার বন্ধের বিরুদ্ধে উস্কে দিচ্ছিল তাকে। রিসা স্বীকার করল, সে স্বপ্নে যে মানুষটিকে দেখেছে সে তাকে ট্রিনার বিয়ে ভাঙতে বাধ্য করছিল। হুজুর তাদের বললেন, তোমরা তিনজন একে অপরের শক্তি, তোমাদের ভালোবাসা আর ঐক্যই এই অশুভ শক্তিকে দূর করতে পারবে। তিনি তাদের নিয়মিত নামাজ পড়তে এবং কোরআন তেলাওয়াত করতে এবং একে অপরের পাশে থাকতে বললেন। আয়েশা আন্টি এবং তার মেয়েরা হুজুরের কথা মেনে চলতে শুরু করলো। ধীরে ধীরে তাদের মধ্যে আগের মতো বন্ধুত্ব ফিরে এলো। ঘরে সেই মিষ্টি সুগন্ধ আর ফিসফিস শব্দ কমতে শুরু করলো। ট্রিনা ব্যালকনিতে আর ছায়ামূর্তি দেখা গেল না। মাইশার রুমে সেই কালো ছায়া আর ফিরে এলো না। রিসার স্বপ্নেও সেই অদ্ভুত মানুষটিকে আর দেখতে পেল না। আয়েশা আন্টি কথা শেষ করে তিনি বললেন, সাবির, এ ঘটনা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি জানি না এটা কী ছিল, কিন্তু আমার মেয়েদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছিল তা আমাকে ভেঙে ফেলেছিল। আমি আয়েশা আন্টির কথা শুনে তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম, আন্টি, আপনার ঘটনাটি আমি প্রেত পাঁচালীর মাধ্যমে শেয়ার করব, কিন্তু চিন্তা করবেন না, কারণ নাম প্রকাশ আমি করব না। প্রিয় লিসেনার্স, এই ছিল আয়েশা আন্টির জীবনে একটি অলৌকিক ঘটনা। আশা করি এই গল্পটি আপনাদের ভয়ের পাশাপাশি একটি শিক্ষাও দেবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা আর ঐক্যই যেন যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। আজকের মতো আমাদের প্রথম ঘটনা এখানেই শেষ করছি। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে নতুন একটা ঘটনা নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে, যে ঘটনাটি আপনারা আগে কখনো শুনেননি। আশা করছি যে আজকের ঘটনাটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আমি চাইবো যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি রায়হান আহমেদ বলছি গোপালগঞ্জ কাশিয়ানী থেকে। প্রথমেই বলে রাখি, লেখার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বেশ না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। মূল ঘটনায় যাওয়ার আগে শ্রোতা বন্ধুদের বুঝতে সুবিধা হয় এমন কিছু আনুষঙ্গিক কথা বলে রাখা প্রয়োজন। আমার বয়স তখন 6 বছর। ঠিক তখন থেকে ঘুমের ভেতর বিছানা থেকে উঠে বাইরে চলে যাওয়ার অভ্যাস ছিল আমার। যেদিন আমি এমনটা করতাম ঠিক তখন থেকে 2 বা 3 দিন আমাকে কোথাও খুঁজে পাওয়া যেত না। আবার 2 বা 3 দিন পরে রাতে আমাকে বিছানায় ঘুমন্ত অবস্থায় পাওয়া যেত। যখন আমি ঘুমের ভেতর বাইরে যেতাম তার পূর্বে আমার মনে হতো কেউ আমাকে খুব মায়াবী এবং দরদ ভরা কণ্ঠে ডাকছে, আর আমি তার সঙ্গ দেওয়ার জন্য নিজের অজান্তেই ঘুমের মধ্যে চলে যেতাম তার কাছে। এভাবে কিছুদিন যাওয়ার পর আম্মু, আব্বু এবং নানু মিলে আমাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যায়। আমাকে দেখে হুজুর কিছু সময় চুপ থেকে বলেন, এই সমস্যাটা ওর 14 বছর হওয়ার আগ পর্যন্ত ঘুরতেই থাকবে। যদি ওকে কোনো প্রকার চিকিৎসা দেওয়া হয় তাহলে চিরতরে ওকে হারাতে হতে পারে। এ বলে আমাদেরকে চলে যেতে বলেন, এবং আমি যখনই চলে যাচ্ছিলাম তখনই আবার হুজুর আমার উদ্দেশ্যে বলেন, ওর বয়স 14 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কখনো রাতে একা ঘুমাতে দেবেন না তাকে। সেদিনের পর থেকেই আমি আমার নানুর সাথে প্রতি রাতে একসাথে ঘুমাতাম, এবং রাতে যখনই আমার ঘুমের ভেতর উঠে রুম বন্ধ করে বাইরে চলে যেতে চাইতাম ঠিক তখনই নানু আমার হাত ধরে টেনে আবার ঘুম পাড়িয়ে দিতেন। এভাবেই কেটে গেল আমার ছেলেবেলা। তো 14 বছর পেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরপর থেকে রাতে ঘুমের ভিতর বাইরে উঠে চলে যাওয়া দোষটা কেটে যায়। 14 বছর পেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরপর থেকে রাতে ঘুমের ভেতর উঠে বাইরে চলে যাওয়ার সমস্যাটা পুরোপুরি কেটে যায়। এইভাবে আরও কয়েকটা বছর কেটে যাওয়ার পর শুরু হলো জীবনের এক নতুন অধ্যায়। 2019 সালের দিকে কোনো এক রাতে আমাদের বাড়িতে অনেক মেহমান আসার ফলে আমি আমার এক বন্ধুর বাড়িতে ঘুমাতে যাওয়ার পরিকল্পনা করি, এবং বন্ধুকে বলেও রাখি আজকে রাতে তার সাথেই ঘুমাবো। বন্ধুর নাম ছিল আমিন। যেহেতু বাড়ি ভর্তি মেহমান ছিল, তাই সবার সাথে গল্প এবং আড্ডা দিয়েই রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আনুমানিক রাত 12:15 থেকে 12:20 মধ্যে। এলাকায় রাস্তাঘাট ছোটোবেলা থেকেই পরিচিত ছিল আমার, তাই চাঁদনি রাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর প্রয়োজন মনে করছিলাম না। কোনো কিছু না ভেবেই হাঁটা শুরু করি আমিনের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে আমিনের বাড়ি যেতে প্রায় 5-6 মিনিটের রাস্তা। আমাদের বাড়ির সাথেই পিচ ঢালা রাস্তা ছিল,
এবং আমিনের বাড়িতে যেতে হলে পিচঢালা রাস্তা দিয়ে মাটির রাস্তায় কিছুটা হাঁটতে হয়। যেখান থেকে পিচঢালা রাস্তা শেষ হয় এবং মাটির রাস্তা শুরু, ঠিক ওই স্থানে একটি পরিত্যক্ত শ্মশান ঘাট রয়েছে। আমি মাটির রাস্তার পাশ দিয়ে সারি সারি বড় বড় অনেকগুলো তাল গাছ রয়েছে। আমিনের বাড়িতে যেতে হলে ওই শ্মশান এবং তাল গাছের পাশ দিয়ে হেঁটে যেতে হবে। আমি পিচঢালা রাস্তা শেষ করে মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। শ্মশান পেরিয়ে যখনই তাল গাছের কাছে গেলাম, ঠিক তখনই আমার নাম ধরে তাল গাছের ওপার থেকে কে যেন ডাক দিতে থাকলো। কিন্তু আমি পেছন ফিরে তাকাইনি। আমি হাঁটার গতি আরও বাড়িয়ে দিলাম। যখন আর একটু সামনে এলাম, তখন মনে হলো পেছনে ঝড় বয়ে যাচ্ছে। তখন আমার হাত পা ঠান্ডা হয়ে এলো, শরীর ঘামে ভিজে যাচ্ছে। লক্ষ্য করলাম একটু সামনে এগোতেই আমাকে আবার সেই একইভাবে কেউ নাম ধরে রাখছে। কিন্তু মনে হলো তখন ভয়েসটা আস্তে আস্তে চুপ হয়ে যাচ্ছিল। যেমনভাবে একজন মানুষ প্রচুর পরিমাণে চিৎকার করার সময় যদি কেউ তার গলা চেপে ধরে সে থেমে যায়, ঠিক ওরকমভাবেই আস্তে আস্তে ভয়েসটা চুপ হয়ে গেল। সাথে সাথে পরিবেশটাও অনেকটাই স্বাভাবিক মনে হলো। যখন আমি ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে গিয়ে দেখি ফোন বন্ধ হয়ে গিয়েছে। তারপর ফোনটা হাতে করেই আমিনের বাড়িতে পৌঁছে যাই। আমিন ডাক দিতেই আমিনকে বলে, দরজা খোলা আছে, ভিতরে চলে আসো। আমি রুমেই ঢুকেই বলি, আমিন পানি নিয়ে আয়। আমিন আমাকে দেখেই বুঝতে পারছে আমার সাথে কিছু একটা ঘটেছে। আমি দ্রুত পানি নিয়ে এসে আমাকে দেয় এবং আমি পানি খেয়ে সব ঘটনা খুলে বলি। একটা বিষয় দেখে আমি খুব অবাক হয়ে যাই। আমি রুমে গিয়ে যখন দেখি তখন রাত 2টার বেশি বাজে। আমিন আর কিছু না বলে আমাকে ঘুমিয়ে পড়তে বলে। অনেক রাত হয়ে গিয়েছে। তখন আমি দোয়া কালাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি আবার। কিন্তু মজার বিষয় হচ্ছে পরের দিন আমার কোনো অসুস্থতাই দেখা যায়নি। এভাবে কিছুদিন যাওয়ার পর আমার খালাতো ভাইয়ের বিয়ে হয়। ভাইয়ের ঘর ছিল 2টি। বিয়ের 5 বা 6 দিন পর ভাবি দুপুরবেলা একদিন একটি ঘরে শুয়েছিল। ঠিক তখনই দেখতে পায় তার পায়ের কাছে লম্বা পাঞ্জাবি পরা একটি পরিচিত লোক দাঁড়িয়ে আছে। ভাবি কিছু না ভেবে সজোরে চিৎকার দিয়ে রুমের দরজা খুলে দৌড়ে বাইরে চলে আসে। আমি ভাবির চিৎকার শুনে সবাই এগিয়ে যাই এবং চিৎকার কারণ জানতে চাইলে ভাবি আমাদের সবাইকে সব কিছু খুলে বলেন আস্তে আস্তে। কিন্তু আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, ও কিছু না, হয়তো তোমার দেখার ভুল। আগ্রহবশত তখন আমি বলি, আজকে রাতে এই ঘরে আমি একা ঘুমাবো, দেখি কিছু দেখতে পাই কিনা। যেই কথা সেই কাজ। রাতে একাই ঘুমাতে যাই ঘরে। দোয়া কালাম পড়ে ঘুমিয়ে গেলাম আমি। মাঝরাতে এমনকি যেন আমার ঘুমটা ভেঙে গেল এবং আমি বুঝতে পারলাম কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং সাথে সাথে বালিশটা সোজা করে আমার মাথার বালিশের উপর তুলে দিচ্ছে এবং খুব নিচু কণ্ঠে একজন বলে, আর কোনো সমস্যা হবে না, আমি আর কারো সামনে দেখা দেব না। এই ঘরে কোনো ছোট বাচ্চা একা রাখতে না। তখন ভয়ে আমার শরীর পুরো শিওরে উঠেছিল এবং অতি দ্রুত রুমের লাইট অন করে দেই আমি। কিন্তু কাউকে দেখতে পাই না। ভাবলাম মনে হয় স্বপ্ন দেখেছি। এটাও ভাবলাম মানুষ তো ঘুমিয়ে স্বপ্ন দেখে, আমি হয়তো জেগে আছি। যাই হোক, এগুলো সত্যি ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায়। হঠাৎ শুনতে পাই মসজিদের মাইকে ফজর আজানের ধ্বনি ভেসে আসছে। ঠিক তখনই আমি আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে সবাইকে রাতের ঘটনা খুলে বলি এবং বাচ্চাদের ওই ঘরে কখনো একা রাখতে নিষেধ করি। আমার নানু পান খাওয়ার অভ্যাস ছিল। আমি নানুর সাথে ঘুমাতাম। কিছুদিন পরে কোনো এক রাতে প্রতিবেশী এক ভাই নানুর কাছে পান খাওয়ার জন্য আসে। কিন্তু ওই রাতে আমারও প্রচুর পরিমাণে ঘুম আসে। পান থাকতো আমার রুমে। যেহেতু আমি নানুর সাথেই ঘুমাতাম, অন্যদিন হলে ওই ভাইটি পান খাওয়া শেষ করে চলে যেত, কিন্তু ওই দিন পান খেয়েই নানুর সাথে গল্প শুরু করে। এতে আমার প্রচুর বিরক্ত লাগে। মন চাইলে লোকটিকে বাড়ি গিয়ে তাড়িয়ে দিই। ঠিক তখনই শুনতে পাই ওই ভাইয়ের মায়ের কণ্ঠে তার নাম ধরে একটা ডাক দিল। তখনই নানুর থেকে বিদায় নিয়ে ভাইটি চলে গেল। যেহেতু তার মা তাকে ডাকছে এবং রাতও অনেক হয়ে গিয়েছে। পরদিন সকালে প্রতিবেশী ওই ভাইটি আমার নানুর কাছে এসে বলল, কাল আমার মা বাড়িতে ছিল না, রাতে আমাকে আমার নাম ধরে ডাক দিল, তাহলে সে কে ছিল? আমি তখন বাড়িতে ছিলাম না। নানু তখন বলল, ও কিছু না, হয়তো শোনার ভুল, এই বলে এড়িয়ে যায়। তারপরে আমি যখন বাড়িতে ফিরি তখন কাল রাতের ওই প্রতিবেশী বলা ঘটনা নানু আমাকে বলে। আমি যখন কোনো একটা কারণে একটু ব্যস্ত থাকায় কথাটিকে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিই। ডিসেম্বর 2021। প্রতিবেশী এক ভাইয়ের ছেলের নাম ইমরান। ইমরান মাদ্রাসায় পড়াশোনা করছে। মাদ্রাসা বন্ধ থাকার কারণে ইমরান বাড়িতে আসে। 2 বা 1 দিন পর ইমরান আমাকে বলে, কাকু চলো আজকে আমরা মাছ ধরতে যাই। আমি ইমরানকে বললাম,
আমাদের বিলে তো মাছ তেমন পাওয়া যাচ্ছে না। মাছ পেতে হলে পাশের বিলটায় যেতে হবে, কিন্তু ওই বিলের পাশে একটা শ্মশান ঘাট আছে, তার দুজনে যাওয়া ঠিক হবে না। ইমরান বলল, কোনো সমস্যা নেই কাকু, আমি মাদ্রাসায় পড়ি, তুমি তো জানো ভূত পেতনি আমাকে দেখে পালায়, ভয় পাওয়ার কোনো কারণই নেই। চলো দুজন আমরা ওই বিলে আজকে মাছ ধরতে যাব। এক পর্যায়ে আমিও যেতে রাজি হয়ে গেলাম এবং আনুমানিক রাত 8টার দিকে আমি এবং ইমরান লাইট ফুলকচুরির টেড়া নিয়ে বের হয়ে পড়ি। ফুলকচুরির টেড়া হচ্ছে মাছ ধরার একটি লাঠি। আমাদের বাড়ি থেকে ওই বিলটায় যেতে প্রায় 30 থেকে 35 মিনিট লাগে। তো আমরা একটা সময় পৌঁছে গেলাম সেই বিলের কাছে। আমি ইমরানকে বলে রাখলাম ওই পরিত্যক্ত শ্মশানঘাটের দিকে যেন না যায় এবং সব সময় আমরা একসাথে থাকবো। ইমরান বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিছু সময় ধরে আমরা তেমন মাছ পাচ্ছিলাম না। দুজনে বলি, মাছ যেহেতু ধরতে এসেছি, খালি হাতে ফিরে গেলে চলবে না, যেভাবেই হোক মাছ ধরে নিয়ে যেতেই হবে। আমরা দুজনে একটু আলাদা আলাদা হয়ে যাই। আমি পূর্ব দিকে যাই আর ইমরান পশ্চিম দিকে যায়, কিন্তু বেশি দূরে না। হঠাৎ আমি ভালোই মাছ পেতে শুরু করি আর আমি লক্ষ্য করি মাছগুলো নাড়াচাড়া করছিল। শৈল, টাকি এসব মাছ বেশ পাচ্ছিলাম। মাছগুলো সবই বড় বড় আকারের ছিল। এক কথায় ছোট কোনো মাছই পাচ্ছিলাম না আমরা। সবগুলো মাছই ছিল বিশাল বড় আকৃতির। মাছগুলো যেহেতু নাড়াচাড়া করছিল না, তা আমি এক পর্যায়ে ফুলকলি টেড়া দিয়ে হাত দিয়ে ধরা শুরু করি এবং আমি ভাবি যে অনেকদিন ধরে এই মাছগুলো খাওয়া যাবে। অনেক মাছ পাচ্ছিলাম। হঠাৎ 5 বা 6 হাত বৃত্তকার একটি গর্তে আমার হাত চলে যায়, কিন্তু আমি গর্তটা আগে কখনোই দেখতে পাইনি। যখনই আমার পা ওই গর্তে পড়লো, তখনই ওই গর্তের ভেতর থেকে 4 বা 5 কেজি ওজনের একটা বোয়াল মাছ বের হয়ে আসে। যখনই আমার পা ওই গর্তে পড়লো, তখনই ওই গর্তের ভেতর থেকে 4 বা 5 কেজি ওজনের একটি বোয়াল মাছ বের হয়ে আসে। আমি দৌড়ে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়লাম। আমি দ্রুত ফুলকচিটা হাতে নিয়ে মাছটি ধরলাম এবং আমার কাছে থাকা ব্যাগে হাতে রাখলাম মাছটি। আমার ব্যাগটি ছোট থাকার কারণে এবং মাছ বেশ বেশি হওয়ার কারণে ব্যাগটি প্রায় ভরে এসেছিল, তাই বোয়াল মাছটি ব্যাগে রাখতে পারছিলাম না। আমি ভাবলাম ইমরানকে বলবো বোয়াল মাছ আমার ব্যাগে রাখতে সাহায্য করার জন্য। আমার সামনেই পরিত্যক্ত শ্মশান ঘাট, এটা দেখে আমার মনে হচ্ছিল পায়ের নিচে মাটি নেই আমার। আমি এখানে কিভাবে এসেছি? শ্মশানে ছিল জোড়া 2টি তাল গাছ এবং একটি বড় বট গাছ। বট গাছের দিকে তাকাতেই আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম মাথাবিহীন একটি অবয়ব আমার দিকে তাকিয়ে আছে এবং দেখতে দেখতে সে অবয়বটি 3টি অবয়ব হয়ে গেল। আমি কি করব সেটি বুঝতেই পারছিলাম না। কোনো দোয়াই আমার মনে আসছিল না। চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। দৌড় দিতে থাকলাম। আমার পা যেন অবশ হয়ে আসছে, পুরো শরীরে কোনো জ্ঞান নেই। ভয়ে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। শুধু একটা কথাই মাথায় আসছিল, আজ হয়তো আমার শেষ দিন, মৃত্যু অবধারিত, কেউ আজকে আমাকে বাঁচাতে পারবে না। তখনই দেখতে পেলাম ওই অবয়বটি একটিতে রূপান্তরিত হলো। কালো, লম্বা, বিভৎস এবং প্রচুর দুর্গন্ধময় মুখ নিয়ে থ্যাতলানো চোখ দিয়ে আগুন বের হচ্ছিল। আমি দেখলাম ওই অবয়বটি হাত বাড়ালো। যখনই ঠিক ওই সাদা পাঞ্জাবি পরিহিত 7 বা 8 ইঞ্চি লম্বা একটি লোক ওই অবয়বটির সামনে এসে দাঁড়ালো এবং দুজনের ভেতরে কথা হচ্ছিল বেশ। আমি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু অসহায়ের মতো তাকিয়েছিলাম। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে মারামারি শুরু হয়ে গেল। ওইখানে থাকা বটগাছ এবং তাল গাছ দুটিতে প্রচুর পরিমাণে ঝড় বইতে শুরু করলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে আবিষ্কার করলাম ওই বিল থেকে আমাদের বাড়ির মাঝের একটি রাস্তায় পড়ে আছি আমি। চোখ মেলতে দেখলাম ইমরান দোয়া কালাম পড়ে আমাকে ফু দিচ্ছে এবং তার চোখ দিয়ে পানি পড়ছে। তখন আমি ইমরানকে বললাম, আমি এখানে এলাম কিভাবে? ইমরান বলল, আমি আপনাকে অনেক খোঁজেও কোথাও না পেয়ে একাই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন এখানে এলাম তখন শুনলাম তুমি পেছন থেকে ইমরান বলে ডাক দিচ্ছ। আমি লাইট মারার সাথে সাথে তুমি মাটিতে পড়ে গেলে। আমি দ্রুত তোমার পাশে গিয়ে 4-5 মিনিট ধরে দোয়া পড়ে ফু দিতে তুমি চোখ খুলে ফেললে। কি হয়েছিল তোমার? আর তুমি এমন করে ডাকছিলে কেন? ইমরানের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই বললাম, তাড়াতাড়ি বাড়ি চলো। যখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তখনই দেখলাম ব্যাগ ভর্তি মাছ, আর বোয়াল মাছটি আমার গামছা দিয়ে বাঁধা। আরেকটি বিষয় খেয়াল করলাম, আমার শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে। অনেক কষ্টে বাড়িতে এলাম। তারপর সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা খুলে বললাম। তখন আব্বু এবং নানু আমার ছোটোবেলা সেই হুজুরের কাছে নিয়ে যায়। তখন হুজুর তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য বাইরে থেকে অজু করে
ভিতরে ঢুকেছেন। ঠিক তখনই আমরা হুজুরের বাড়িতে উপস্থিত হয়ে গেলাম। হুজুর আমাকে দেখে কিছুই না বলে ভেতরে চলে যেতে বললেন। আমরা ভেতরে চলে গেলাম। তখন আব্বু আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলতে শুরু করলেন। তখন হুজুর বললেন, আমাকে কিছুই বলা লাগবে না, এবং আমার উদ্দেশ্য করে বললেন, আমার মনে আছে অনেক দিন আগে তুমি যখন রাতে ঘুমানোর জন্য আমিনের বাড়ি যাচ্ছিলে তখন কী হয়েছিল। আমি জবাবে বললাম, জি মনে আছে। তখন হুজুর বললেন, একটু দুষ্ট জিন তোমার পিছু নিয়েছিল। ঠিক তখনই একটা ভালো জিন তোমাকে ওই দুষ্ট জিনের কবল থেকে রক্ষা করেছিল। তোমার একদিন রাতে অনেক ঘুম পাচ্ছিল, কিন্তু তুমি একজনের জন্য ঘুমাতে পারছিলে না। তখন ওই লোকটি যাতে গল্প শুরু না করে ওই লোকটির মায়ের কণ্ঠে কেউ একজন তোমাকে ডাক দেয়, সেটা ওই জিনেরই কাজ ছিল। আবার একদিন রাতে তুমি ঘুমিয়েছিলে, হঠাৎ তোমার ঘুম ভেঙে যায়। তোমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছিল, তোমার সাথে কেউ কথাই বলে যাচ্ছিল, সেটা ওই জিনেরই কাজ ছিল। আজকে যখন তুমি প্রথমে মাছ পাচ্ছিলে না, তখন শ্মশানে থাকা একটি জিন তোমার পিছু নেয়, তোমাকে ভুলিয়ে ইমরানের কাছ থেকে আলাদা করে ফেলতে চায়। ধীরে ধীরে ওই শ্মশানের কাছে নিয়ে যায়। শ্মশানে থাকা দুষ্ট জিনের উদ্দেশ্য ছিল তোমাকে মেরে তার রক্ত খাওয়া, কারণ ওই জিন সাধারণত পশু পাখির রক্ত খায়। একই সাথে ওই জিনটি অনেকদিন অনাহারে ছিল। যখনই ওই জিনটি তোমার কাছে যেতে গেল, তখনই হামজা চলে আসলো। হামজা হচ্ছে সেই ভালো জিনটি যে তোমাকে সাহায্য করে। হামজা প্রথমে ওই নরপিশাচটির কিছুই করতে চায়নি, কিন্তু ও কিছুতেই বুঝতে যাচ্ছিল না। অবশেষে সেই নরপিশাচটি কি মেরে ফেলে সে। তুমি যখন জ্ঞান হারিয়ে পড়েছিলে, তখনই হামজা তোমাকে তুলে নিয়ে ইমরানের পিছনে গিয়ে তোমার কণ্ঠে ইমরানকে ডাক দেয়। ইমরান পেছনে ফিরে তাকাতেই লাইট মারতে তোমাকে খুঁজে পায়, আর তখনই তুমি মাটিতে পড়ে যাও। আমি হুজুরকে বললাম, হামজা কি আমার সাথে থাকে? উত্তরে হুজুর বললেন, তোমার ছোটবেলায় যখন চিকিৎসা করার জন্য আমার কাছে নিয়ে আসা হয়, তখন হামজা আমার ছাত্র ছিল। ওর বাড়ি পাকিস্তানে। হামজা তোমাকে দেখে আমাকে বলে, হুজুর আপনি অনুমতি দিন, এই ছেলের সাথে আমি থাকতে চাই। সামনে ওর অনেক বিপদ আসছে, আমি ওকে বিপদ থেকে উদ্ধার করতে চাই। আমি হামজাকে অনুমতি দিই, সেই থেকে হামজা তোমার সাথেই আছে। আমরা সবাই শুধু হুজুরের মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, হুজুরের কথা শুনছিলাম। হুজুরের কথা শেষে এক গ্লাস পানি পড়া দিয়ে তিনি আমাকে খেতে বললেন। আমি পানি পড়া খাওয়ার সাথে সাথেই জ্বর চোখের নিমেষেই উধাও হয়ে গেল, এবং হুজুর আমাদেরকে চলে যেতে বললেন। আমরা চলে এলাম সবাই, এবং দুঃখের বিষয় হুজুর এখন আর আমাদের মাঝে নেই। কিছুদিন আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনিও পরপারে পাড়ি জমিয়েছেন। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে। আশা করছি আপনাদের সবাই ঘটনাটি ভালো লেগেছে। দেরি না করে আপনাদের প্রিয় ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা প্রচার করতে চাই একটি পর একটি ঘটনা। আমাদের ঘটনাগুলো ভালো লাগলে থামস আপ দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।